ইউনিক স্কুলে স্বাগতম। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা একটু দ্রুত যুক্ত হও, আমরা খুব কম সময়ের মধ্যে ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে। আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ উপস্থাপন করেছি, যে এমসিকিউ গুলো সমাধানের মাধ্যমে তোমরা এইচএসসি এবং এডমিশনের যে গাণিতিক এমসিকিউ গুলো রয়েছে সবগুলো তোমরা শতভাগ সমাধান করতে পারবে। তোমরা একটু জানিয়ে দাও আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। ইউনিক স্কুলে স্বাগতম। এমসিকিউ থাকবে। আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা শুরু করি। এই ষষ্ঠ অধ্যায় হতে মূলত এইচএসসি পরীক্ষায় তিন ধরনের এমসিকিউ আসতে পারে। এখানে কিছু তত্ত্বীয় অংশের এমসিকিউ থাকে, কিছু আমরা যে সৃজনশীলের জন্য ম্যাথ সমাধান করতাম ওই রিলেটেড কিছু এমসিকিউ থাকতে পারে, অথবা অনুপাতের আদর্শ মান সংক্রান্ত কিছু এমসিকিউ থাকতে পারে। তাহলে আজকে আমরা অনুপাতের আদর্শ মানগুলো কিভাবে সহজে মনে রাখা যায় এবং গাণিতিক অংশের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, চলতি অনুপাত 3:2, চলতি সম্পত্তি 18,000 টাকা হলে চলতি দায় কত? তো এখানে চলতি অনুপাতের জন্য দুইটি বিষয় দরকার, একটি হচ্ছে চলতি সম্পদ, অন্যটি চলতি দায়। চলতি সম্পত্তির পরিমাণটা দেওয়া আছে কিন্তু চলতি দায়ের পরিমাণটা দেওয়া নেই। আমাদের যেহেতু অনুপাত দেওয়া আছে, অনুপাত 3:2, এখানে 3 অংশ হচ্ছে চলতি সম্পদের আর 1 অংশ হচ্ছে কি চলতি দায়ের, কিন্তু চলতি দায়ের অ্যামাউন্টটা দেওয়া নেই। তাহলে আমরা যদি সূত্রটা লিখি, চলতি অনুপাত এর সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। তাহলে আজকে এখানে আমাদের কি দেওয়া আছে, চলতি সম্পদের অনুপাত দেওয়া আছে, অংশটা দেওয়া আছে, চলতি দায়ের অংশটা দেওয়া আছে। এই অনুপাতটাকে এইভাবে লিখতে পারি, লব আগে অর্থাৎ লব উপরে হর নিচে। তো এখানে 3 অংশের অ্যামাউন্টটা দেওয়া আছে, 3 অংশের অ্যামাউন্ট কত? চলতি সম্পত্তির অ্যামাউন্ট হচ্ছে 18,000 টাকা। তাহলে 1 অংশের টাকাটা কত? 1 অংশ সমান কি চলতি দায়। 18,000কে যদি 3 দ্বারা ভাগ করি আমরা গড় অংশটা পাবো, অর্থাৎ 1 অংশের টাকাটা কত সেটা পাবো। তাহলে 18,000 যদি চলতি সম্পদ হয়, চলতি সম্পদের অংশ হচ্ছে 3, তাহলে 3 দ্বারা ভাগ করলে গড়ে হচ্ছে 6,000। 6,000কে 3 দ্বারা যদি গুণ, এখন 1 অংশের টাকা পাইছি, 6,000কে 3 দ্বারা গুণ করলে 18,000 টাকা চলতি সম্পদ পাই, আর 6,000কে যদি 1 অংশ সমপরিমাণ অর্থাৎ 1 দ্বারা গুণ করলে 6,000 টাকা পাবো। তার মানে হচ্ছে চলতি দায়ের পরিমাণ হচ্ছে কত? 6,000 টাকা। এখন আমাদের উত্তর হচ্ছে কত? 6,000। এখন আমাদের এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা দেখি। তাহলে চলতি সম্পদ আগে থেকে কত দেওয়া আছে? 18,000। চলতি দায় কত নির্ণয় করলাম? 6,000। তাহলে এখানে কাটাকাটি করলে 6,000 দিয়ে যদি 18,000কে ভাগ করা হয় 3, নিচে হচ্ছে কি 1। লব আগে আনতে হয়, অনুপাত দিয়ে হরটা পরে নিতে হয়। তাহলে ঠিক আগের মতোই কি দেওয়া আছে আমাদের, তাহলে এই যে আমরা এখানে যদি আমাদের যে কোনো একটা অংশ দেওয়া থাকে, যে অংশটা দেওয়া থাকে সেই অংশটা অনুপাতের অংশ দ্বারা ভাগ করে গড় অংশটা অর্থাৎ একক প্রতি অংশটা, 1 অংশের টাকাটা নির্ণয় করব।
সেটাকে যে অংশটা নির্ণয় করতে বলে সেটা দ্বারা গুণ করব। তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে বিদায় এখানে কি, এখানে উপরে 18,000 নিচে 6,000 আসছে, কাটাকাটি করলে সেম এই আগের অনুপাতটাই কি আসছে। আশা করছি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। এখন যদি চলতি সম্পদ না দিয়ে, সেম অঙ্ক চলতি সম্পদ না দিয়ে যদি 6,000 টাকা চলতি দায়ের অংশটা দেওয়া থাকতো, আবার একটু খেয়াল করো ভালো করে, চলতি অনুপাত 3:2, চলতি সম্পদের পরিমাণটা কি দেওয়া নাই, চলতি সম্পদের পরিমাণ দেওয়া নাই, চলতি অনুপাত 3:2, চলতি সম্পদের পরিমাণ দেওয়া নাই, চলতি দায় দেওয়া আছে 6,000 টাকা। যদি বলে যে চলতি সম্পদ কত, তখন আমরা সেম একইভাবে নির্ণয় করতাম, অনুপাত সেম, উপরে সম্পদ নিচে কি দায়। তো এখানে অংশ 3 হচ্ছে চলতি সম্পদের, অংশ 1 হচ্ছে কি চলতি দায়ের। তো এক অংশের টাকাটা আজকে দেওয়া আছে কত 6,000, যদি ভিন্নভাবে আসে আর কি। তাহলে এখানে 6,000 যদি এক অংশের টাকা হয়, 6,000 যদি এক অংশের টাকা হয়, 3 অংশের টাকা কত হবে, 6,000 গুণ 3, তখনও আমরা 18,000 টাকা পাবো। তাহলে এই সেম প্রশ্নটা ভিন্নভাবে দিতে পারে, অর্থাৎ চলতি সম্পত্তির পরিমাণ দিয়ে চলতি দায় নির্ণয় করতে বলা হতে পারে, অথবা চলতি দায়ের পরিমাণ দিয়ে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হতে পারে। সেক্ষেত্রে আমরা এই অনুপাতটাকে প্রাধান্য দিব। অনুপাতটার দ্বারা আমরা কি বুঝবো, প্রথম অংশটা হচ্ছে চলতি সম্পদের, পরের অংশটা হচ্ছে কি চলতি দায়ের। তাহলে আমাদের উত্তর ওই স্বাভাবিক আমি যেভাবে উদ্দীপকে ছিল সেই অনুযায়ী করলে উত্তর হচ্ছে কত 6,000। দ্বিতীয় অংশটা চলতি মূলধন 2 লক্ষ টাকা, চলতি অনুপাত 5:3 হলে চলতি সম্পদ কত। আগেরটাতে আমাদের কি দেওয়া ছিল, চলতি অনুপাত দেওয়া ছিল, চলতি সম্পদ দেওয়া ছিল, চলতি দায় নির্ণয় করতে হয়েছে আমাদের। এই অংশটাতে চলতি মূলধন দেওয়া আছে, চলতি অনুপাত দেওয়া আছে, চলতি সম্পদ এর পরিমাণ নির্ণয় করতে বলছে। চলতি মূলধনের অপর নাম কি, চলতি মূলধনের অপর নাম হচ্ছে কার্যকরী মূলধন। কি কার্যকরী মূলধন। চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সূত্র আমরা সবাই জানি, চলতি সম্পদ মাইনাস কি চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে চলতি মূলধন এখানে দেওয়া আছে, চলতি মূলধন কত দেওয়া আছে 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়, কিন্তু চলতি সম্পদের টাকাটাও দেওয়া নাই, চলতি দায়ের টাকাটাও দেওয়া নাই, কিন্তু অংশগুলো দেওয়া আছে। তাহলে এখানে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, কিন্তু আমাকে এখানে টাকা দেওয়া আছে কি চলতি অনুপাতেরটা দেওয়া নাই, চলতি মূলধনেরটা দেওয়া আছে। তাহলে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, তার মানে উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। তো এখানে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায় করতে হবে না, সূত্রটা লাগতেছে আমাদের কি, যেহেতু চলতি মূলধন দেওয়া আছে আমাদেরকে কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুসারে লিখতে হবে। তার মানে এখানে চলতি সম্পদের অংশ কত 5, অংশটা দেওয়া আছে, টাকা দেওয়া নেই। আর চলতি দায়ের অংশটা কত 3, তার বিয়োগফল 2। 2 এর সমপরিমাণ টাকা হচ্ছে 2 লক্ষ টাকা। 2 এর সমপরিমাণ টাকা কত 2 লক্ষ টাকা। কেন, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যে টাকাটা পাওয়া যায় তার নাম হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন। আমি এখন চলতি অনুপাতের সূত্রে যেতে পারতেছি না, কেন, আমাকে টাকা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি কার্যকরী মূলধনের বা চলতি মূলধনের। তো চলতি মূলধনের সূত্র কি চলতি সম্পদ মাইনাস চলতি দায়, কিন্তু অনুপাত দেওয়া আছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। তাহলে যে এখানে যেটা প্রথম অংশ দেওয়া আছে এটা চলতি সম্পদের অংশ, পরের অংশটা হচ্ছে চলতি দায়ের অংশ। তার মানে চলতি সম্পদের অংশ আছে আমার কাছে, চলতি দায়ের অংশ আছে, ভাগ করতে হবে না, বিয়োগ করতে হচ্ছে। কেন বিয়োগ করতে হচ্ছে, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে এখানে যে টাকাটা দেওয়া আছে সেটা পরিমাণটা পাওয়া যাচ্ছে, সূত্রের মাধ্যমে সেটা পাওয়া যাচ্ছে। তার মানে চলতি সম্পদ, চলতি মূলধন বা কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। 5 অংশ থেকে 3 অংশ গেলে 2 অংশ, 2 অংশের সমপরিমাণ টাকা হচ্ছে 2 লক্ষ টাকা। এখন আমরা গড় নির্ণয় করব। গড় কিভাবে, 2 অংশের সমপরিমাণ টাকা 2 লক্ষ হলে এক অংশের সমপরিমাণ টাকা কত 1 লক্ষ টাকা। এখন এক অংশের টাকাটা পাইলাম, এক অংশের টাকাকে যদি এই যে চলতি অনুপাতের প্রথম অংশ সম্পদের, চলতি সম্পদের অংশ 5 দ্বারা গুণ করলে কত পাই 5 লক্ষ টাকা। আর সেম 1 লক্ষ টাকাকে 3 দ্বারা যদি গুণ করি তখন আমরা পাবো কত 3 লক্ষ টাকা। এখন দেখো এই 5 অংশের সমপরিমাণ টাকা আর 3 অংশের সমপরিমাণ টাকা আমরা পাইলাম। তো দুইটা আপাতত রাখি, আমরা পরের লাইনে যাই, একটু ভিন্ন কালে দিয়ে লিখি।
5 অংশের সমপরিমাণ টাকা কত পাইছে একটু আগে? 5 অংশের সমপরিমাণ টাকা 5 লক্ষ। 3 অংশের সমপরিমাণ টাকা কত? 3 লক্ষ। তাহলে 5 লক্ষ থেকে 3 লক্ষ বাদ দিলে ঠিক এই কত আসতেছে? 2 লক্ষ টাকা আসতেছে। তাহলে আজকের প্রশ্ন অনুযায়ী চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 5 লক্ষ। যদি সেম উদ্দীপক এতটুকু রেখে চলতি সম্পদ না বলে চলতি দায় নির্ণয় করতে বলে, তখন উত্তর হবে কত? 3 লক্ষ টাকা। আর 2 লক্ষ টাকা তো আমাদের উদ্দীপকে দেওয়াই আছে। তাহলে এরকম ক্যালকুলেশন করার পরে শুদ্ধি পরীক্ষাটাও তোমরা একটু করে দেখবা। এখান থেকে এসএসসি এক্সামে একটা এমসিকিউ গাণিতিক অংশ থেকে অবশ্যই আসে। এই অংশ থেকে চলতি অনুপাতের আদর্শ মান বলতে পারে, অথবা কোনগুলো তারল্য সম্পদ, কোনগুলো চলতি সম্পদ, চলতি দায় কোনটি মালিকানা সত্ত্বে, এই ধরনের একটা প্রশ্ন আসে। এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা আসলে 2টা ম্যাথ থেকে আসবে, একটা আদর্শ মান থেকে আসবে, আর একটা তত্ত্বীয় অংশ থেকে আসবে। টোটাল 4টা প্রশ্ন আসতে পারে। এবং এডমিশন টেস্টের জন্য এটা এই সেশনে আসে নাই, বিগত 3টি সেশনে পর পর 2 থেকে 3টি প্রশ্ন ডিইউতে এই চ্যাপ্টার থেকে এসেছে এমসিকিউতে। তাহলে আমাদের আজকের প্রশ্ন অনুযায়ী উত্তর হচ্ছে কত? 5 লক্ষ টাকা। এবার আসো 3 নাম্বার একটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নটা একটু আপডেট করে দেওয়া। এখানে চলতি অনুপাতেরটাও দেওয়া আছে, তারল্য অনুপাতেরটাও কি দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন, হ্যাঁ এটা হচ্ছে বেশিরভাগ এই ধরনের প্রশ্ন একটা ডিইউতে আসছিল। অনেকে মনে করছে না স্যার এই ডিইউতে এইচএসসি প্রশ্নগুলো আসে। হ্যাঁ, এইচএসসি এখন একটু আগে আমরা এই ধরনের প্রশ্ন করছিলাম চলতি অনুপাত দিয়ে, একটু করে চেঞ্জ করে এই প্রশ্নটা আবার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে দিয়ে দিছে। কিভাবে দেখো, চলতি অনুপাত 3:1, তারল্য অনুপাত কি বা তরল অনুপাত 1:1। চলতি সম্পত্তি 30,000 টাকা হলে মজুদ পণ্য কত? চলতি সম্পত্তি 30,000 টাকা হলে মজুদ পণ্য কত? একটু দেখো, প্রথমে আমরা চলতি অনুপাতের সূত্রটা লিখি। চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইড বাই কি? চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। চলতি সম্পদ দেওয়া আছে, চলতি সম্পদ কত দেওয়া আছে? 30,000। চলতি সম্পদ 30,000। এইখানে চলতি দায়টা দেওয়া নেই, কিন্তু এই দুইটার আরেকটা বিষয় দেওয়া আছে। টাকা দেওয়া আছে একটা, কিন্তু আমার লাগছে 2টা বিষয়। কি কি? চলতি সম্পদ আর চলতি দায়। চলতি সম্পদটা দেওয়া আছে, চলতি দায় দেওয়া নেই, কিন্তু এই দুইটার অনুপাতের অংশগুলো দেওয়া আছে। তার মানে এখানে 3 হচ্ছে চলতি সম্পদের, 3 হচ্ছে কার? চলতি সম্পদের, 1 হচ্ছে কি? চলতি দায়ের। এখন আমরা গড় নির্ণয় করব। 30,000কে 3 দ্বারা ভাগ করলে গড়ে কত? এক অংশে কত এটা নির্ণয় করতে হবে। 10,000 করে না? তাহলে 30,000কে 3 দ্বারা ভাগ করলে 10,000 করে আসে এক অংশে। এবার দায়ের টাকাটা আমাকে নির্ণয় করতে হবে। 1 দ্বারা গুণ করলে আমি দায়ের টাকাটা পাবো কত? 10,000। তাহলে এখানে নিচে চলতি দায় কত? 10,000 টাকা আসছে। এই 10,000 টাকা এটা শুদ্ধ কিনা কাটাকাটি করে দেখি। 10কে 10 দ্বারা কাটলে 1, 10কে 30,000 দ্বারা 30,000কে 10,000 দ্বারা ভাগ করলে 3 আসে। তাহলে একই উত্তর আসে, উপরে 3 নিচে কি 1। তার মানে উত্তর 3:1। তাহলে উত্তর মিলে যাচ্ছে তো 3:1। চলতি সম্পদ দেওয়া আছে, চলতি দায়টা নির্ণয় করলাম। এতটুকু, এখানে কাজ শেষ না, আরেকটু আপডেট করে প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখো এরপরে বলছে তারল্য অনুপাত। তারল্য অনুপাতের সূত্র আমরা সবাই জানি। তারল্য বা তরল অনুপাত সমান, নিচে ঠিক থাকবে, নিচে এটার মতো সেম, উপরে চলতি সম্পদের জায়গায় কি হবে? তরল সম্পদ হবে। নিচে সেম সূত্র। তরল অনুপাতের সূত্র হচ্ছে চলতি দায় নিচে সেম থাকবে, চলতি দায়, উপরে তরল সম্পদ হবে, তরল সম্পদ, তরল সম্পদ। এখন চলতি দায় যেহেতু এখানেও আছে, ওই সূত্র আছে, তাহলে চলতি দায়ের টাকাটা অলরেডি আমরা কি নির্ণয় করতে পারতেছি। চলতি দায় কত? 10,000 টাকা একটু আগে নির্ণয় করছি। এবং এই দুইটার অংশ কত? উপরে 1 নিচে 1। তাহলে দেখো দুইটার 1 সেম, এই জন্য এখানেও 10, ওই দিকেও 1, এই জন্য তরল দায়ক চলতি দায়ও কি 1। এক অংশের টাকা হচ্ছে কি 10,000। কিন্তু এখানে হচ্ছে 30,000 সমান 3 অংশ, এখানে 1 অংশ। তাহলে এখানে 1 অংশের টাকাও কত হবে? 10,000 টাকা হবে। 1 অংশের টাকাও 10,000 টাকা হবে। কাটাকাটি করলে উপরে 1 নিচে 1, 1:1 এরকম উত্তর আসবে। এখন আমাকে বলছে যে কি মজুদ পণ্য কত নির্ণয় করো। তো প্রশ্নটা দেখো, প্রশ্নটা কোথায় যাচ্ছে দেখো। তরল সম্পদ এখানে সরাসরি দেওয়া নেই,
চলতি সম্পদ দেওয়া আছে। চলতি সম্পদ থেকে কি বাদ দিলে তরল সম্পদ পাওয়া যায়? চলতি সম্পদ থেকে যদি আমরা তরল সম্পদের সূত্রটা একটু লিখি আমি। তরল সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস কি মজুত পণ্য, বা অগ্রিম খরচটাও আছে, কিন্তু আজকে যেহেতু অগ্রিম খরচ দেওয়া নাই, মজুত পণ্যটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, মজুত পণ্য। তাহলে 10 ঠিক আছে, 30 থেকে কত বাদ দিলে 10,000 টাকা আসে? তার মানে এখানে এই যে চলতি সম্পদের জায়গায় আমাদের কত আছে? চলতি সম্পদ হচ্ছে 30,000, এটা অলরেডি প্রশ্নে দেওয়া আছে। কত বাদ দিলে তরল সম্পদ, যেহেতু আমরা 10,000 এক অংশের টাকা 10,000 প্রশ্ন অনুযায়ী আমাদের নির্ণয় করতে হচ্ছে, তাহলে 30 থেকে কত বাদ দিলে 10,000 আসে? নিশ্চয় 20,000 বাদ দিলে। এই 20,000টাই হচ্ছে মজুত পণ্য। 20 বাদ দিলে কত আসে? 10,000। এই 10,000 হচ্ছে তরল সম্পদ। তাহলে আমাকে তরল সম্পদ চাই নাই, তরল সম্পদও চাইতে পারতো, প্রশ্নে বল যদি বলতে তরল সম্পদ কত 10,000 টাকা উত্তর আসতো। কিন্তু আজকে বলতেছে কি তরল সম্পদ নির্ণয় করার জন্য চলতি সম্পদ থেকে মজুত পণ্য বাদ দিতে হয়। ওই মজুত পণ্যটা কত? তাহলে যেহেতু চলতি দায়ের অংশ 10, এক অংশ বলছে যে তরল সম্পদ, তাই তরল সম্পদ 1 মানে 10 হবে। তো 30 থেকে কত বাদ দিলে 10? 20। ওই 20টাই হচ্ছে কি মজুত পণ্য। এখন এই প্রশ্নটা মজুত পণ্য না বলে আমাদেরকে কি তরল সম্পদের পরিমাণটা নির্ণয় করতে বলতে পারতো এখানে প্রশ্নে, তখনও 10,000 টাকা উত্তর হতো। কারণ তারল্য অনুপাতে বা তরল অনুপাতে সম্পদের দায় প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এটার আদর্শ মান হচ্ছে কি 1:1। আদর্শ মান 1:1। সম্পদ 1 টাকা হলে তরল সম্পদ দায়ও কি 1 টাকা হতে হবে, এটাই হচ্ছে তারল্য অনুপাত। এখন দেখো কমেন্ট নিব, একটু দেখো এই সেম প্রশ্নটা যদি আরেকটু আপডেট করে দেয়, এই মজুত পণ্য ধরে দিছে। মজুত পণ্য কত? মজুত পণ্য মনে করো আজকে 20,000 নির্ণয় করছি, তো বলে যে মজুত পণ্য 15,000 হলে অগ্রিম খরচ কত? কারণ এখানে চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ দিলেই তরল সম্পদ পাওয়া যায়। তাহলে তরল সম্পদ আমরা নির্ণয় করলাম 10,000-ই হতে হবে, কিন্তু প্রশ্নে মজুত পণ্যটাও 15,000 ধরে দিছে। তাহলে 15 তো বাদ দিলে হচ্ছে না, কারণ 30 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? যে 10। আমাকে 10-এ যেতে হবে। তাহলে 15 যদি ধরে দেয় 20-এর জায়গায়, তাহলে আর 5,000 যেটা আছে এটা 20-এর জায়গায় 15 হয়ে যাবে। ওই অগ্রিম খরচটাও কি আর 5,000 যেটা থাকে এটা অগ্রিম খরচ হবে। তখন এই 20,000 যেটা পাবে সেটার থেকে 15,000 বাদ দিলে 5,000 টাকা আমাদেরকে কি অগ্রিম খরচ হিসাবে লিখতে হবে। ওইভাবে আসতে পারে। এই সেম প্রশ্নটা ডিইউতে এরকম একটা প্রশ্ন, এমসিকিউতে এরকম একটা প্রশ্ন দিয়েছিল। তোমাদের কারো কোনো এই রিলেটেড, এটা একটু কঠিন মানে এটা এইচএসসি তে এইরকম আসে না। কিন্তু আমরা যদি প্রথমে চলতি অনুপাতটা নির্ণয় করি, সম্পদ আর দায়ের অংশটা নির্ণয় করে ফেলতে পারলে তারল্য অনুপাতের জন্য তরল সম্পদ ডিভাইড বাই তরল দায়, তাহলে চলতি দায় তো এখানে আছে, সেম বসাই দিলাম। তাহলে অনুপাতের অংশটা বসালাম 1:1, তার মানে তরল সম্পদের অংশটা 1 হবে। তাহলে চলতি দায় 10,000 হলে তরল সম্পদটাও কি 10,000 হবে। কিন্তু আমাকে বলছে চলতি সম্পদ 30,000। তাহলে নির্ণয় করতে হয়েছে কত? মজুত পণ্য কত এটা নির্ণয় যদি করতে বলে, নিশ্চয়ই 30 থেকে যে অংশটা বাদ দেওয়া হয়েছে ওইটাই মজুত পণ্য বা অগ্রিম খরচের টাকা। যেহেতু আজকে অগ্রিম খরচের কথা বলা নাই, 30 থেকে ওই 10,000 এটা বাদ দিলে অবশিষ্ট যে টাকাটা থাকে সেটাই হচ্ছে মজুত পণ্য। যদি প্রশ্নে মজুত পণ্য 15 বলা থাকতো তখন বলতো যে অগ্রিম খরচ কত, তাহলে 20 বাদ দিতে হচ্ছে টোটাল। এখানে 15 যদি অগ্রিম খরচ বাবদ হয় আর 5,000 হচ্ছে কি 5,000 হচ্ছে 15,000 যদি মজুত পণ্য বাবদ হয় আর 5,000 হচ্ছে অগ্রিম খরচ বাবদ। কারণ আমরা জানি তরল সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস কি অগ্রিম খরচ। এমসিকিউ সিকিউ মিলে আমাদের এখানে টোটাল একটা কোর্স আছে, তো বেসিক সহ ফুল একটা কোর্স আমাদের আছে এখানে। তো এটা 20,000 আজকের উত্তর। একটা কোর্স আমরা অলরেডি এটা আমাদের কোর্সটা শুরু হবে 5 তারিখ থেকে। 28 তারিখ এর ভিতর ভর্তি হলে এখানে আমরা 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 1,000 টাকা পেমেন্ট করলে হবে। এখানে তোমরা কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই গ্রুপ সাবজেক্টগুলোর
প্রিন্টেড একটা বুক, 3টা বুক সহ পাবা, যেটা আমরা ভর্তি হলে কুরিয়ারে পাঠাবো। লাইভ ক্লাস 70টি, ওয়েবসাইটে 4টা কোর্সের রেকর্ড ক্লাসগুলো দেওয়া আছে, আলাদা করে তৈরি করা রেকর্ড ক্লাস। ভর্তি হওয়ার সাথে সাথে ওই রেকর্ড ক্লাসগুলো পাবা। আর টেস্ট পেপার সহ সলভ করে লাইভ ক্লাসগুলো নেওয়া হবে মার্চের 5 তারিখ থেকে। কিন্তু এখন থেকে এনরোল করলে তোমরা ওয়েবের অ্যাক্সেস নিয়ে তোমরা কি রেকর্ড ক্লাসগুলো করতে পারবা। বেসিক ক্লাস, একদম বেসিক লেভেল থেকে এমসিকিউ পর্যন্ত টেস্ট পেপার সলভিং এক্সাম সহ এই কোর্সের অধীনে থাকবে। এবার আসো, এই অংশটা তোমরা যারা পারো একটু আনসার করো। এই অংশটা যারা পারো একটু আনসার করো। 4 নাম্বার প্রশ্নটা যারা পারো একটু আনসার করো। চার নাম্বারটা যারা পারো, এই সেম দেখো, চলতি সম্পদ 2,16,000, চলতি অনুপাত 3:2। চলতি দায় কত? এর আগে একটা 2 নাম্বার প্রশ্ন ছিল চলতি সম্পদ কত, এইভাবে ছিল, সরি চলতি সম্পদ দেওয়া আছে, তখন এখানে দেওয়া ছিল কি চলতি মূলধন বা কার্যকরী মূলধনের টাকা দেওয়া ছিল। আজকে কিন্তু চলতি সম্পদের পরিমাণটা দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু চলতি অনুপাত দেওয়া আছে, আমাকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে চলতি অনুপাতের। চলতি অনুপাত সমান, চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই কি চলতি দায়। দেখো চলতি সম্পদটা দেওয়া আছে 2,16,000, 2,16,000, কিন্তু চলতি দায়ের অ্যামাউন্টটা দেওয়া না, এটা নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে। কিন্তু এই দুইটার অংশ অনুপাত দেওয়া আছে। এখানে লবের অংশ হচ্ছে 3, হরের অংশ 1। তো গড় নির্ণয়ের জন্য যে টাকাটা দেওয়া আছে, যে অংশটা দেওয়া আছে, এটা দ্বারা আমরা কি ভাগ করব। 2,16,000-কে আমরা 3 দ্বারা ভাগ করে ফেলবো। 2,16,000-কে 3 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করলে আমাদের কি দায়ের পরিমাণটা পাওয়া যাবে। কত আসে একটু কমেন্টে আনসারটা দাও। এখানে বেলাল উদ্দিন ওই সেকেন্ড ইয়ারে ওদেরকে না, এডমিশন টেস্টের ওদেরকে দিচ্ছে যে মেনশন 2,16,000। তাহলে কত হয়? 72, অর্থাৎ 72,000 টাকা আসে। এই 2,16,000-কে 3 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ, অর্থাৎ এখানে সম্পদের অংশ 3, সম্পদের টাকা হচ্ছে কত 2,16,000। গড় পাইলাম, গড় 72,000, অর্থাৎ এক অংশের টাকা। এই এক অংশের টাকাকে এক এক দ্বারা গুণ করলে কি চলতি দায়ের অ্যামাউন্ট পাওয়া যাবে। চলতি দায় এখানে কত হবে 72। এখন কাটাকাটি করলে দেখো, 72-কে 72,000 দ্বারা কাটাকাটি করলে 1, 72-কে 2,16,000 দ্বারা 16,000-কে 2,16,000-কে 72,000 দ্বারা কাটাকাটি করলে কত 3। তাহলে তখন উত্তর 3:1। লবের অংশ আগে আসে, হরের অংশ পরে যায়। ঠিক আছে, ঠিক আছে। এবার আছে 5 নাম্বারে আসো। একটা বিকল্প প্রশ্ন দেওয়া আছে, দেখি এটা কে নির্ণয় করতে পারে। 1 মিনিট সময়। বিকল্প একটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য। তবে এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করার সময় তোমাদের এই চ্যাপ্টারের যত ওই গাণিতিক যে সূত্রগুলো আছে এগুলো মাথায় রাখতে হবে, অর্থাৎ গাণিতিক অংশগুলো, গাণিতিক অংশের এমসিকিউ সমাধানের জন্য ওইখান থেকেই মূলত আসে এমসিকিউ। দেখো আগের গুলাই দেওয়া আছে, চলতি সম্পদ আগেরটাই, আগের অঙ্কে যেটা ছিল, চলতি অনুপাত আগের অংশ দেওয়া আছে। এখন বহির্দায় নির্ণয় করতে বলছে। একটু আগে আমাদেরকে বলা হয়েছিল চলতি দায় নির্ণয় করো, আমরা 72,000 টাকা নির্ণয় করছিলাম। বহির্দায় সূত্রটাতে একটু যাইতো। বহির্দায় সমান চলতি দায়, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় তো অলরেডি একটু আগে আমরা নির্ণয় করছি না, চলতি দায় কত, চলতি দায় কত 72,000 টাকা নির্ণয় করছি না একটু আগে, 72,000 লিখে দিব। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণপত্র, বন্ড, পার্সেন্টেজ যুক্ত ঋণ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তাহলে এখানে ঋণপত্র অলরেডি দীর্ঘমেয়াদী দায়ের একটা উদাহরণ দেওয়া আছে 28,000 টাকা। তো 72 আর 28,000 যোগ করলে 1 লক্ষ টাকা। তো বহির্দায়ের পরিমাণ হচ্ছে কত 1 লক্ষ টাকা। কমেন্ট তো
1,00,000 টাকা। সিকিউ পারে, এমসিকিউ পারে না। আচ্ছা, এমসিকিউর জন্য আমাদের ইউটিউবে অনেকগুলো ফ্রি ক্লাস আছে, তুমি দেখলে পারবা। আমরা শুধু এমসিকিউর জন্য আনি না, এই কোর্সটা হচ্ছে কি টেস্ট পেপার সলভিং, সিকিউ এমসিকিউ দুইটার জন্য। তাহলে 1,00,000 টাকা গেল। এবার আসো 5 নাম্বার, স্থায়ী সম্পত্তি 3,00,000 টাকা, কার্যকরী মূলধন 1,50,000 টাকা, চলতি দায় এত হলে মোট সম্পদ কত? তাহলে এখানে যেহেতু কার্যকরী মূলধন দেওয়া আছে, কার্যকরী মূলধন কত? কার্যকরী মূলধন 1,50,000, চলতি দায় 50,000 টাকা হলে মোট সম্পদ কত? দেখি এটা পারো কিনা, একদম সহজ। মোট সম্পদ নির্ণয় করতে হবে। মোট সম্পদ সমান কি? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ মিলেই তো মোট সম্পদ। তাহলে আমাদেরকে এখানে চলতি সম্পদটা নির্ণয় করতে হবে, চলতি সম্পদটা নির্ণয় করতে হবে। দেখো ভালো করে খেয়াল করো, স্থায়ী সম্পত্তি 3,00,000 টাকা, কার্যকরী মূলধন 1,50,000, চলতি দায় 50,000 টাকা হলে মোট সম্পদ কত? আসো, মোট সম্পদের সূত্র হচ্ছে মোট সম্পদ সমান চলতি সম্পদ প্লাস স্থায়ী সম্পদ। চলতি সম্পদ প্লাস স্থায়ী সম্পদ। চলতি সম্পদ তো দেওয়া নাই, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। স্থায়ী সম্পদ কত? 3,00,000 টাকা। স্থায়ী সম্পদ 3,00,000 টাকা। চলতি সম্পদ নির্ণয়ের একটা টেকনিক আছে আমাদের, চলতি অনুপাতে যেতে হবে অথবা কার্যকরী মূলধনে যেতে হবে। কার্যকরী মূলধনের অপর নাম কি? চলতি মূলধন। কার্যকরী মূলধন বা চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন যদি 1,50,000 টাকা হয়, কত? 1,50,000 টাকা। 1,50,000 টাকা কখন পাবো? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে। এখন চলতি সম্পদ আমাদের দেওয়া নাই, চলতি দায় দেওয়া আছে কত? 50,000। এই টাকাটা দেওয়া নাই, এখানে একদম সিম্পলি এটা বের করে ফেলা যায়। কারণ কত থেকে 50,000 বাদ দিলে 1,50,000 থাকে? নিশ্চয়ই 2 লক্ষ থেকে। অথবা সূত্রটা চলতি সম্পদ সমান পক্ষান্তর করে ফেললো, এদিকে কি হয়ে যাবে? মাইনাস সাইন এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এভাবেও করা যায়। তাহলে আমাকে হিন্স দেওয়া আছে, আজকে চলতি অনুপাতেরটা দেওয়া নাই, চলতি মূলধন বা কার্যকরী মূলধনেরটা দেওয়া আছে। চলতি মূলধন বা কার্যকরী মূলধন সমান সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি দায় দেওয়া আছে, চলতি সম্পদ দেওয়া নাই, কার্যকরী মূলধনটা দেওয়া আছে 1,50,000। তাহলে এখানে 2 লক্ষ টাকা হবে। এটা দুইভাবেই বলে দিলাম, পক্ষান্তর করেও 2 লক্ষ টাকা নির্ণয় করা যাবে, অথবা কত থেকে 50,000 বাদ দিলে 1,50,000 হবে। তাহলে 2 লক্ষ টাকা চলতি সম্পদ পাইলাম। তো এখানে 2 লক্ষ, উপরে আছে কত? 3 লক্ষ। দুইটা যোগ করলে মোট সম্পদ হচ্ছে কত? মোট সম্পদ 5 লক্ষ টাকা। এবার আসে সর্বশেষ এই ম্যাথ, এটা সর্বশেষ। এরপরে 4টা সূত্র দেখাবো তত্ত্বীয় অংশের, কিভাবে চলতি অনুপাতের 15টা প্লাস চলতি অনুপাতের আদর্শ মান কি, সরি 15টা প্লাস অনুপাতের আদর্শ মান কি মনে রাখতে হয়, মনে রাখা যায়, এরকম একটা টেকনিক দেখাবো। এখন দেখো, মজুদ আবর্তন অনুপাত 7 বার, গড় মজুদ 10,000, বিক্রিত পণ্যের ব্যয় কত? আমরা বেশিরভাগ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি না, আমরা এভাবে করি, মজুদ আবর্তন অনুপাত সমান অথবা মজুদ আবর্তন সমান বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই কি? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় আজকে নাই, প্রশ্নবোধক চিহ্ন। গড় মজুদ 10,000। এখন সরাসরি গড় মজুদ না দিয়ে একটু কঠিন করলে এভাবে দিবে, প্রারম্ভিক মজুদ একটা টাকা দিছে, সমাপনী মজুদ একটা টাকা দিছে, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেও গড় মজুদ পাওয়া যায়। অথবা একটা দেওয়া থাকলে একটাইটা গড়, আর ভাগ করতে হয় না। কারণ গড়ের সূত্র হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আজকে গড় করে দেওয়াই আছে, আর গড় করার দরকার নেই। তাহলে 10,000 বসাইলাম। মজুদ আবর্তন অনুপাতটা 7 বার। এখন দেখো এখানে নিচে কিছু নয়, মানে কি মনে মনে একটা এক আছে না, আমাকে নির্ণয় করতে হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্নটা, বিক্রিত পণ্যের ব্যয়টা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি নির্ণয় করতে হয়, 1 ইন্টু বিক্রিত পণ্যের ব্যয়, 1 ইন্টু প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন তো কি? এটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হচ্ছে, টাকাটা দেওয়া নেই।
তারপর 7 এই কোনাকুনি এটা গুণ এটা গুণ, তাহলে 7 ইন্টু 10,000, 7 ইন্টু কত 10,000। তাহলে সুতরাং বিক্রিত পণ্যের ব্যয় সমান কত 70,000। বিক্রিত পণ্যের ব্যয় সমান কত 70,000। এটাই হচ্ছে উত্তর। আমাদের উত্তর ঠিক আছে কিনা দেখি। গড় মজুদ আবর্তন অনুপাত সমান বিক্রিত পণ্যের ব্যয় 70,000 ডিভাইডেড বাই গড় মজুদ 10,000। তাহলে 70,000-কে 10,000 দ্বারা ভাগ করলে উত্তর কি আসে 7,000 টাকা আসে। তার মানে আমাদের যে 70,000 টাকা আমরা নির্ণয় করছি এটা ক্যালকুলেশনটা ঠিক আছে। দেখো অনুপাতের আদর্শ মান মনে রাখার জন্য কিছু কৌশল দেখাচ্ছি আমি এখানে, একটু দেখো। চলতি তরলে দায় কার্যকর করো, চলতি তরলে দায় কার্যকর করো, এগুলো আরো বিশদভাবে দেখাবো পরের স্লাইডে। দেনা পাওনা মজুত করো, মালিকানা তহবিল, মোট সম্পদ, বিনিয়োগে মোট এবং নির্লাভ পাওয়া যায়। এখান থেকে এই 3টা লাইন থেকে তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো। এই 3টা লাইন থেকে প্রায় 12টা মতো কি অনুপাত এর আদর্শ মান মনে রাখা যায়। প্রথমটা দেখে চলতি তরলে দায় কার্যকর করো। দেখো চলতি 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 অনুপাত 2:1, তার তরল অনুপাত 1:1, দায় দায় মালিকানা অনুপাত, দায় মালিকানা অনুপাতের অপর নাম কি ঋণ মূলধন অনুপাত, দুইটা সেম। হ্যাঁ, কার্যকরী মূলধন অনুপাত এখানেও 3টা সেম। তাহলে এই একটা লাইন দ্বারা প্রথমটা 2:1 আর সবগুলো 1:1। চলতি তরলে দায় কার্যকর করো, চলতি অনুপাত, তরল অনুপাত, দায় মালিকানা অনুপাত বা ঋণ মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। তাহলে একটা লাইনে এখানে 4টা অনুপাত, প্রথমটা 2:1 আর সবগুলা কি 1:1। এবার আসো দ্বিতীয় টেকনিকটা দেখি। দেনা পাওনা মজুত করো। দেনা 4 থেকে 6 2 করে বাড়তেছে, দেখো 4 4 থেকে 6, এখানে প্রথমটা মনে রাখলে হয়, 4 বার মনে রাখলে হবে। 4 থেকে 6, অনেক বইতে দেখবে শুধু 4 বার 6 বার 8 বার এভাবে দেওয়া আছে। তাহলে আমরা পরেরটা মনে রাখার দরকার নাই। এখানে প্রথম 4 দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন 6, 4 থেকে 2 বাড়ছে 6, এখানে 6 থেকে আবার কি 2 বাড়ছে 8। তাহলে দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, মজুদ আবর্তন। দেনাদার আবর্তন অনুপাতের অপর নাম হচ্ছে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, পাওনাদারের অপর নাম প্রদেয় হিসাবের আবর্তন অনুপাত। এইভাবেও থাকতে পারে আমাদের পরীক্ষায়। এবার দেখো সর্বশেষ যেটা আছে মালিকানা তহবিল, মোট সম্পদ, বিনিয়োগে মোট এবং নির্লাভ পাওয়া যায়। তাহলে এখানে মালিকানা তহবিলে 10 থেকে 15%, মোট সম্পদ টির উপর মুনাফার অনুপাত 10 থেকে 15%, আর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত 10 থেকে 15%। তাহলে প্রথম 3টা সেম। এরপরে মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত হচ্ছে এগুলার দ্বিগুণ করে 2 দ্বারা গুণ করলে এটা 20, 15কে 2 দ্বারা গুণ করলে কি এটা 30। তাহলে প্রথম 3টা প্লাস মোট লাভ অনুপাত এটার দ্বিগুণ মনে রাখা যায়, এবং নির্লাভ অনুপাত হচ্ছে কি 5। এই অংশগুলোকে নির্লাভ অনুপাত হচ্ছে 5 থেকে 10%। নির্লাভ অনুপাত কত 5 থেকে 10। তাহলে প্রথম 3টা হচ্ছে 1, 10 থেকে 15, 10 থেকে 15, আর এটার দ্বিগুণ হচ্ছে মোট লাভ অনুপাত। নির্লাভ অনুপাতটা আলাদাভাবে আমরা একটু মনে রাখবো, এটা হচ্ছে কত 5 থেকে 10%। নির্লাভের সময় লাভটা একটু কম থাকে, এই জন্য অনুপাতের হারটা একটু কি কম হবে, কারণ নির্লাভের সংখ্যাটা কম, মোট লাভ একটু বড়। কারণ মোট লাভের ভিতর মোট লাভ থেকে পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় এগুলা বাদ দিলে আমরা কি পাই নির্লাভ পাই। তো মোট লাভের ফিগারটা একটু বড় থাকে। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাস নিয়ে? আমাদের যাদের এমসিকিউ তে প্রবলেম আছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ ইউটিউবে আছে। আর যারা এসএসসি 25 ব্যাচ, যাদের বেসিক থেকে একদম টেস্ট পেপার সহ এমসিকিউ সিকিউ সলভ মানে অনলাইনে করার ইচ্ছা আছে, তোমরা চাইলে আমাদের এই কোর্স সাথে জয়েন করতে পারো। যেটা 28 তারিখের ভিতরে যদি ভর্তি হয় তোমরা এখানে 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। গ্রুপ সাবজেক্টের সবগুলো A to Z বেসিক, সিকিউ, এমসিকিউ, টেস্ট পেপার সলভিং, 3টা প্রিন্টেড বুক পাবা, যে বইগুলোর কোনো পেমেন্ট করতে হবে না কোর্সের ভিতরে। এটা আমরা 1500 টাকা পেমেন্ট, 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে তোমরা যে মুহূর্তে এনরোল করো না কেন, তোমরা সাথে সাথে ওয়েবসাইটের ক্লাসগুলো অ্যাক্সেস পাবা, কিন্তু লাইভটা শুরু হবে 5 মার্চ থেকে, অর্থাৎ মার্চের 5 তারিখ থেকে।
এর ভিতরে আমরা তোমাকে ওয়েব অ্যাক্সেস এবং বইগুলো তোমার অ্যাড্রেসে আমাদের খরচে পাঠিয়ে দেব। তো কারো কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারো। আরো কোনো বিষয় জানতে ইচ্ছে হলে 01854666832 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কি আরো যদি জানার থাকে জানতে পারো। তো আজকে ক্লাস এতটুকুই, ধন্যবাদ।